মাহমুদা ছিলেন হাসি খুশি চঞ্চল প্রকৃতির মেয়ে। স্কুল কলেজ সব জায়গায় তার চঞ্চলতার জন্য বেশ পরিচিত ছিল। 16 বছর বয়সে তার জীবনে প্রথম প্রেম আসে। এক দেখায় মুগ্ধ হয়ে যায় সে। 2 বছর সিনিয়র ছিল আরিফ। মাহমুদা রোজ তাকে দেখত, স্বপ্ন সাজাতো, কিন্তু মনের কথা কাউকে বলতো না, এমনকি তার বন্ধুদেরও না। আরিফ মাহমুদার সাথে একদিন নিজ থেকে কথা বলে, ভাব জমায়, বন্ধুত্ব করে। মাহমুদা ভেবেছিল তাকে বুঝি পছন্দ করে। তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। একদিন আরিফ মাহমুদাকে বলে তার বাড়িতে প্রস্তাব নিয়ে যাবে, ঠিকানা দিতে এবং বাবার নাম্বার দিতে। মাহমুদা সেদিন ভীষণ খুশি হয়েছিল, ভাগ্যকে বারবার শুক্রিয়া জানিয়েছিল। পরের দিনই আরিফ আর পরিবার নিয়ে মাহমুদাকে দেখতে যায়। লাল টুকটুকে শাড়ি পরেছিল মাহমুদা, মুখে ছিল লজ্জার আভা। কিন্তু যখনই জানতে পারল আরিফ আসলে তার বড় ভাইয়ের জন্য মাহমুদার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে, মাথায় আকাশ ভেঙে পড়ে তার। অসহায় হয়ে পড়ে, কান্না আটকে রাখার বৃথা চেষ্টা করে। মেয়ে পছন্দ হওয়াতে আবদুল্লাহ প্রস্তাব রাখে আজকেই কলমা দিয়ে নিয়ে যাবে। মাহমুদার বাবা মা অমত করে না, এত ভালো সম্বন্ধ অমত করবে কি করে। বিয়ে হয়ে যায় মাহমুদার, চলে আসে শ্বশুরবাড়ি। মনের মধ্যে একজনকে রেখে আর একজনের সাথে সংসার করতে থাকে। তার চঞ্চলতা মিলিয়ে যায়, সে হয়ে ওঠে গম্ভীর রাগী বদমেজাজি। 2টো সন্তান হয় তার। কিন্তু যখন আরিফ বিয়ে করে নিয়ে আসে, চোখের সামনে বউয়ের সাথে খুনসুটি করে। তাদের ভালোবাসা সহ্য করতে পারছিল না মাহমুদা। শরীফকে অনেকবার বলেছে চলো না আমরা আলাদা থাকি, কিন্তু শরীফ তার কথা শোনেনি। ডিপ্রেশন আষ্টে পুষ্টে জড়িয়ে ধরেছিল তাকে। কাউকে বলতে পারেনি মনের কথা, কাউকে বোঝাতে পারেনি তার পরিস্থিতি। একা একা দুমড়ে মুচড়ে মরেছে। মেয়ের জন্মের পরই চাকরি পেল, ভালো টাকা বেতন, এবার একটু শান্তি দরকার। তাই সে অযথা ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে পাড়ি জমিয়েছিল শহরে। সুখ খুঁজে নিয়েছিল সে। শরীফ তারপর থেকে মাহমুদার সাথে সেভাবে যোগাযোগ করেনি, কখনো জিজ্ঞেস করেনি কেমন আছো। ফোন দিলে ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করত। মাহমুদা ভেবে পায় না তার দোষটা কোথায়, তার কপালে সুখ কেন লেখা থাকলো না। ভালোবাসা তো অপরাধ না, সে ভুল মানুষকে ভালোবেসেছে। যদি কপালেই না থাকবে তাহলে তাকে কেন ভালোবাসতে হলো। মোহিত মায়ের ডায়েরিটা বন্ধ করে ফেলে, বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই ডায়েরিটা বহু বছর আগেই মাহিম পড়ে ফেলেছে, তাই সে মাকে কখনো কষ্ট দেয় না। মোহিত ডায়েরিটা জায়গা মতো রেখে দেয়। মাহমুদা রান্না করছে, সে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। ব্যস্ত মাহমুদা মোহিতকে দেখছে না, সে ব্যস্ত ভঙ্গিতে কাজ করে যাচ্ছে। একটু পরই তাকে কলেজে ছুটতে হবে। মোহিত বলে ওঠে, মাম্মা ভালোবাসি তোমায়। মাহমুদা থেমে যায়, হাতের খুন্তিটা পড়ে যায়, পেছন ফিরে ছেলের দিকে তাকায়। কখনো এভাবে বলেনি মোহিত। মাহিম বলে, কখনো রান্নাঘরে এসে দাঁড়ায়নি মোহিত। মাহিম দাঁড়িয়ে থাকে, মোহিত মাহমুদাকে জড়িয়ে ধরে। লম্বায় মাকে ছাড়িয়েছে সে কিছু বছর আগে। মায়ের মাথাটা একদম মোহিতের বুকের মাঝে। মাহমুদার চোখে পানি চলে আসে, নিজেকে শান্ত করার চেষ্টা করে। জীবনে অনেক আফসোস রয়েছে তার। সবথেকে বড় আফসোস হলো ছেলের ভালোবাসা না পাওয়ার আফসোস। সেই আফসোসটা কি এবার শেষ হলো? তার নারী ছেঁড়া ধন তাকে ভালোবাসলো। মাম্মা আমি সত্যিই তোমায় অনেক ভালোবাসি। মাহমুদা দীর্ঘশ্বাস ফেলে, মোহিতের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রান্না শেষ করে কলেজে যেতে হবে বলেই সে আবারও রান্নায় মনোযোগ দেয়। মোহিত মাকে দেখতে থাকে। অধরা আর মাহিমের বিয়ের কার্যক্রম শেষ হয়েছে আরও আধ ঘন্টা আগে। অধরা গাড়িতে বসে আছে, মাহিমের বন্ধুরা চলে এসেছে। মাহিম দূরে দাঁড়িয়ে মাহমুদার সাথে কথা বলছে, তার চোখ মুখ শুকনো। বোঝাই যাচ্ছে মাকে ঠকিয়ে সে অনুতপ্ত, হেরে গেছে সে ভালোবাসার কাছে। প্রিয় মানুষটিকে হারানোর ভয় তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরেছিল। সে মুহূর্তে বিয়ে ছাড়া ভালোবাসা ধরে রাখার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না সে। কক্সবাজার থেকে ঘুরে এসে মায়ের পা জড়িয়ে ক্ষমা চাইবে সে। কল কেটে গাড়িতে এসে বসে, অধরার দিকে তাকিয়ে মুচকি হাসে, হাত বাড়িয়ে দেয়। অধরা মাহিমের শক্তপোক্ত পুরুষালী হাতটা শক্ত করে হাতটা ধরে আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে নেয়। তৃপ্তির হাসি হাসে মাহিম, চুমু খায় অধরার হাতে উল্টো পিঠে। মাহিম মোহিতের মতো সুদর্শন নয়, স্মার্ট নয়, ওর মতো ইমপ্রেস করতে পারে না।
গুছিয়ে মনের কথা বলতে পারে না। তবে একটা কথা বলছি তোকে, আমার জীবনে তুই আর মা ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই। তোরা দুইজন আমার কাছে সমানভাবে দামি। মা আমাদের সম্পর্ক মেনে নেবে না, নিলে আমি জোর করতে পারবো না, বা তোকে নিয়ে আলাদা থাকতে পারবো না। আমি তোর থেকে সময় চেয়ে নেব, মাকে বোঝাবো। আমার মা বুঝবে আমি জানি, তবে একটু সময় লাগবে। সেই সময়টুকু তুই আমাকে দিবি? অধরা দূরত্ব ঘুচিয়ে নিয়ে মাহিমের কোলে এসে বসে, গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে, পারবো। মাহিম দুই হাতে আগলে নেয় অধরাকে, মাথায় পরপর কয়েকটা চুমু খায়। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোকে। আমিও। ফেসবুকে বেশ কয়েকদিন যাবৎ একটা মেয়ে মোহিতকে বিরক্ত করে যাচ্ছে। মেসেজের ওপর মেসেজ, রিপ্লাই দিতে লেট হলে কল, প্রতিটা পোস্টে কমেন্ট। একটা আইডি ব্লক করলে আর একটা আইডি হাজির। গতকাল রাতে মেয়েটার প্রবলেম জিজ্ঞেস করতে সে বলেছে মিট আপ করবে। মোহিত রাজি হয়েছে, দেখা করতে এসেছে মেয়েটার সাথে। আধ ঘন্টা আগে মোহিত এসে রেস্টুরেন্টে বসেছে, এখনও মেয়েটার আসার নাম নেই। ভারী বিরক্ত মোহিত। 2 মগ কফি শেষ করেছে ইতিমধ্যে, এবার আর ধৈর্য কুলাচ্ছে না তার। তাই সে পরনের ব্ল্যাক শার্টের কলার ঝাঁকাতে ঝাঁকাতে দাঁড়িয়ে যায়। চলে যাবে এখান থেকে। এক পা বাড়াতেই তার সামনে হুড়মুড়িয়ে একটা মেয়ে দাঁড়িয়ে যায়। গোল গোল চোখ করে সে মোহিতের দিকে তাকিয়ে আছে। মোহিত ভুরু কুঁচকে তাকায়। বয়স কত হবে, 17-18। ছিপছিপে গায়ের গড়ন, গোলগাল মুখখানা। ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট পরেছে, শার্টের নিচে সাদা টি শার্ট, একদম মোহিতের সাথে ম্যাচিং করে। জুতো আর সানগ্লাস পর্যন্ত মোহিতের সাথে ম্যাচিং করে পড়েছে। মোহিত পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে বলে, হু আর ইউ? মেয়েটা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বলে, জ্যোতি, আপনাকে ফেসবুকে ডিস্টার্ব আমিই করি। মোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে। ডিস্টার্ব করে, তাও আবার বড় গলায় বলছে। মোহিত পায়ের ওপর পা তুলে আয়েস করে চেয়ারে বসে পড়ে। যদিও কম যায় না, সেও মোহিতের মতো বসে। বেজায় বিরক্ত মোহিত। কোন পাগলের পাল্লায় পড়ল সে? পা নামিয়ে বসে মোহিত, জ্যোতিও তাই করে। মোহিত 2 হাত টেবিলের ওপর রেখে জ্যোতির চোখে চোখ রেখে বলে, প্রবলেম কি তোমার? জ্যোতি নড়ে চড়ে মোহিতের মতো করেই বসে, বলে, আই অ্যাম ইন লাভ উইথ ইউ। মোহিত বিরক্তির নিঃশ্বাস ফেলে। ভালোবাসা টালোবাসা সে চায় না। জীবনে একটা মেয়েকেই ভালো লেগেছে তার, নিজের ভাইয়ের বউ হিসেবে দেখতে হবে। আবার দ্বিতীয় কাউকে ভালো লাগলে না জানি কী হিসেবে দেখতে হয়। ভালোবাসা বড্ড ভয় পায় মোহিত। জ্যোতি আবার বলে ওঠে, আমি কিন্তু ফালতু মেয়ে না জ্যোতি খান, আমার আপনাকে ভালো লেগেছে, মানে আমার আপনাকেই লাগবে। ইট অ্যানি কষ্ট। মোহিত অবাক হয়ে ভুরু কুঁচকে ফেলে। কি বলে এই মেয়ে? একটুও ভয় করছে না তার? বাড়ি যাও, মোহিত গম্ভীর গলায় বলে। বিয়ে কবে করবেন বলুন, তারপর বাড়ি যাব। মোহিত হেসে ফেলে। জ্যোতি মোহিতের সেই সুন্দর হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মুখ ফসকে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। মোহিত নিজের ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে, বাসায় যাও। জ্যোতি মাথা নিচু করে ফেলে, তারপর রিনরিনিয়ে বলে, রাতে কল করব, রাত আসুক আগে, বলেই মোহিত চলে যায়। জ্যোতি তাকিয়ে থাকে। সে মোহিতকে ফলো করে। মিথির সাথে বন্ধুত্ব হয়েছে তার অনেক আগে। মিথির থেকে মোহিতের সব খবরাখবর নেয়, এবং আজকে কী রঙের শার্ট পরেছে এটাও জেনে নেয়। কক্সবাজারের সুন্দর একটা রিসোর্টে উঠেছে মাহিম অধরাকে নিয়ে। সুন্দর করে খাটটা সাজানো হয়েছে, দামি দামি ফুল, মোমবাতি, বেলুন দিয়ে, সব কিছু দিয়ে খুব নিখুঁতভাবে সাজানো হয়েছে খাটটা। মাহিম অবশ্য এসবের কিছুই জানতো না, প্ল্যানিংও ছিল না। সে তো টেনশনে মরছে, মাকে কিভাবে মানাবে। অধরা রুমে ঢুকতেই থমকে যায়, চারিদিকে নজর বোলাতে থাকে। মাহিমও তাই, তার গলা শুকিয়ে আসছে। মায়ের চিন্তা মাথা থেকে বেরিয়ে গেছে। শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠল, মনটা ছটপট হয়ে উঠেছে। অধরা ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় মাহিমের দিকে। এতটা সে আশা করেনি। তার ধারণা ছিল মাহিম 2টো রুম নিবে, কিন্তু হলো উল্টোটা। মাহিম দরজা আটকে বড় বড় পা ফেলে ভেতরে ঢুকে সোফায় ধপ করে বসে পড়ে। টায়ার্ড লাগছে তার, সাথে অন্যরকম অনুভূতি। অধরা এক পাশে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে, লজ্জায় সে নুইয়ে যাচ্ছে। তখনই মাহিমের ফোন বেজে ওঠে।
পকেট থেকে ফোন বের করে দেখে স্ক্রিনে ভাই নামটা জলজল করছে। মাহিম কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে মোহিতের হাসি মাখা কণ্ঠ। ব্রো, সারপ্রাইজটা দারুণ হয়েছে না? 30,000 টাকা খরচ পড়েছে আমার, তুমি 50 দিও। মাহিম হালকা হাসে, তবে সেটা মোহিতকে বুঝতে দেয় না। মোহিত আবার বলে, আমি জানতাম তুমি কিপটা, বাসন না সাজিয়ে চাচু বানিয়ে ফেলবে আমায়, তাই একটু কষ্ট করলাম। বাই দ্য ওয়ে, মাম্মাকে বলে দিয়েছি তোমাদের বিয়ের কথা। মাহিম চমকে ওঠে, বুকটা কাঁপছে তার। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মা, অস্ফুরণ কণ্ঠে বলে মাহিম। রিল্যাক্স ব্রো, মাম্মা ঠিক আছে, আমি বুঝিয়েছি, সে বুঝেছে। এত ভীতু কেন তুমি? ভালোবাসলে ভয় পেতে হয় না। অধরাকে পেয়েছো তুমি, ভয়কে জয় করো। মাহিম বলে, মাম্মা খেয়েছে? খেয়েছে। ব্রো, আমিও একটা মেয়ে পেয়ে গেছি, নাম জ্যোতি। জানো, আমার সাথে ম্যাচিং করে ড্রেস আপ পরে। কেমন পাগল বলো? মাহিম এবার শব্দ করে হেসে ওঠে। মোহিত হাসে, গম্ভীর গলায় বলে, তোমরা ভালো থেকো ভাইয়া, খুব ভালো থেকো। বলেই কল কেটে দেয়। মাহিম দীর্ঘশ্বাস ফেলে। ভাইয়ের মতিগতি বোঝে না সে। মাহিম এবার অধরার দিকে তাকায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিমের দিকে। এই যে মাহিম হাসলো, এই হাসিতে আটকেছে অধরা। এটা কি জানে মাহিম এত বেশি কেন ভালোবাসে ছেলেটাকে? মাহিম কোমল স্বরে ডাকে, অধরা, অধরা। অধরা চমকে চোখ ফিরিয়ে নেয়, মাথা নিচু করে ছোট্ট করে জবাব দেয়, ব্যাগে শাড়ি আছে একটা, পরে আয়। অধরা মাথা নাড়িয়ে ব্যাগ খুলে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাহিম এই ফাঁকে শরীফের সাথে কথা বলে নেয়। সুন্দর করে শাড়ি পরে বের হয় অধরা। মাহিম ততক্ষণে চেঞ্জ করে নিয়েছে। অধরা বের হতেই মাহিমের চোখ আটকে যায়। কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে অধরাকে। শাড়িটা সে কিনেছিল অনেক দিন আগেই, এই দিনটার জন্য তুলে রেখেছিল। অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাহিম এগিয়ে আসে, কোলে তুলে নেয় তাকে। দুই হাতে মাহিমের গলা জড়িয়ে ধরে অধরা। মাহিম নেশালো গলায় বলে, বড্ড বেশি ভালোবাসি তোকে, ট্রাস্ট মি, আজকের পর থেকে তোকে কখনো কাঁদতে দিব না। অধরা মাথা রাখে মাহিমের বুকে, এখানেই শান্তি মেলে তার। মাহিম অধরাকে বিছানায় বসিয়ে দেয়, হাত বাড়িয়ে লাইট বন্ধ করে ফেলে। পূর্ণতা পায় দুইজন মানুষের দীর্ঘদিনের অপেক্ষা। শুরু হয় নতুন জীবন, যে জীবনে দুইজন দুজনকে ভালো রাখার দায়িত্ব প্রতিজ্ঞাবদ্ধ। বহু বছর পরে মাহমুদার ফোনের স্ক্রিনে শরীফ নামটা জলজল করে ওঠে। ব্যস্ত ভঙ্গিতে খাতা দেখতে থাকা মাহমুদা থমকে যায়। বুকের ভেতরটা কাঁপতে থাকে তার। মিথিকে ফোন কিনে দেওয়ার পর থেকে মাহমুদার নাম্বারে কখনোই শরীফ কল করেনি। আগে মাঝে মধ্যে করত, ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করে কল কেটে দিত। মাহমুদার চোখ দুটো টলমল করে ওঠে, কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে। ফোন কান নিতে ওপাশ থেকে ভেসে আসে একটা গম্ভীর কণ্ঠ, কেমন আছো মাহমুদা? দুই গাল বেয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে মুছে নেয়। ধরে আসা গলাটা স্বাভাবিক করে জবাব দিতে চায়, পারে না। এই কেমন আছো? কথাটা মাহমুদার বুকটাকে অশান্ত করে দিয়েছে। কত বছর পরে জিজ্ঞেস করলো লোকটা। মাহমুদা কত অপেক্ষা করেছে, ফোন হাতে নিয়ে তাকিয়ে থেকেছে। শরীফের নাম্বারে ডায়াল করতে গিয়েও ফিরে এসেছে। চলে আসার কিছু বছর পরে মাহমুদা বুঝতে পেরেছিল সে ভুল করেছে, কিন্তু ফিরে যাওয়ার উপায় খুঁজে পায়নি। কথা বলবে না? মাহমুদা এবার জোরে জোরে দুটো শ্বাস টেনে বলে, ভালো আছি। ছেলে বিয়ে করে নিয়েছে জানো? মেনে নিবে না? উপায় নেই, সব অভিমান ভুলে ফিরে আসা যায় না। মাহমুদা জবাব দেয় না। শরীফ দীর্ঘশ্বাস ফেলে। সবটা জানে তিনি। চাপা স্বভাবের মাহমুদার মনের খবর বুঝতে পেরেছিলেন, তাই সে মাহমুদাকে ফিরিয়ে নেয়নি। শরীফ আবার বলে ওঠে, এই বাড়িতে থাকতে হবে না, আমি না হয় মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো তোমাদের। আমি তো তোমার স্বামী, অতীত নিয়ে আর কতদিন? মাহমুদা দীর্ঘশ্বাস ফেলে। আপনি আমায় সুযোগ দেননি, আমায় আগলে রাখেননি, আমাকে বোঝাননি। শরীফ হাসে। অভিযোগ মিথ্যা না, বোঝাতে পারতেন তিনি। ছেলে বউ নিয়ে বাড়ি ফেরার আগে বাড়িতে ফিরে এসো, আমি আসছি তোমায় নিতে। মাহমুদা জবাব দেয় না। শরীফ কল কেটে দেয়। মুহিত মুচকি হাসে। সে মাকে বুঝিয়েছে, যেটা হয়েছে সেটা নিছক দুর্ঘটনা। দুর্ঘটনা মনে রাখতে হয়, তবে মনে পুষতে হয় না। তাদের পরিবারটা সুন্দর হওয়া দরকার, শান্তি দরকার। এভাবে আর কতদিন?
একদিন তো পৃথিবী ছাড়তেই হবে, তবে ভালোবেসে সবাই একসাথে থাকলে ক্ষতি কী? মাহমুদার ছেলের কথা বুঝেছে, তাছাড়া তিনি নিজেও ক্লান্ত হয়ে গেছে, সেও শান্তির অভাবে ভুগছে, তারও একটু শান্তি দরকার। শিউলির বিয়ের পরপরই আজাদের সাথে সম্পর্ক হয়। ভাবি ভাবি করে আজাদ মুখে ফেনা তুলে ফেলতো। আরিফের ভালো বন্ধু ছিল আজাদ, দুইজন একসাথে পড়ালেখা করত। এসএসসি পরীক্ষায় আজাদ ফেল করার পরে আর পড়ালেখা করেনি। অধরা পৃথিবীতে আসার পরে শিউলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয় আজাদের। আরিফ যেহেতু ঢাকায় চাকরি করত, তাই এইসবের কিছুই সে ধরতে পারেনি। শিউলিও বোধবুদ্ধি হারিয়ে মজেছিল আজাদে, তাই সে একটা সময় স্বামীর সংসার, সন্তান ফেলে গয়না টাকা পয়সা নিয়ে আজাদের সাথে ভেগে যায়। আজাদ নেশা করে, কোনো কাজ করে না। তার নিয়ে যাওয়া টাকা পয়সায় বেশ কিছুদিন সুখে কেটেছে তাদের। তারপর থেকেই দুঃখ নেমেছে, যে দুঃখ এই জীবনে শেষ হবে না। চৌধুরী বাড়ির দিকে তাকিয়ে এইসব ভাবে শিউলি। দীর্ঘ একটা শ্বাস ফেলে নিজের কুঁড়ো ঘরের দিকে চলে যায়। চৌধুরী বাড়ি আজকে সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে পা রাখবে চৌধুরী বাড়ির বড় ছেলে এবং তার বউ। মাহমুদাকে আব্দুল্লাহ গিয়ে নিয়ে এসেছে। শ্বশুরের হাত ধরে অনেক কেঁদেছে মাহমুদা, তার সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। মুহিত ফুলের দোকান থেকে ফুল কিনে ফিরছিল, তখনই দেখতে পায় জ্যোতি এবং মিথি তার পিছু নিয়েছে। মুহিত কড়া গলায় ডাকে মিথিকে। মিথি চমকে ওঠে। জ্যোতি একগাল হেসে এগিয়ে আসে। ভালো আছেন? ননদের সাথে একটু ঘুরতে যাচ্ছিলাম। মিথি মাথা নিচু করে আছে। মুহিত বলে, তুই একে আমার ইনফরমেশন দিস? হ্যাঁ দেয় তো, আমি জোর করি বলে। অ্যাকচুয়ালি ওর আমাকে ভাবি হিসেবে খুবই ভালো লেগেছে। মোহিত বাঁকা হাসে। শ্বশুর বাড়িতে চলো বলেই মোহিত হাঁটতে থাকে। জ্যোতি লাফিয়ে ওঠে। মোহিত তাকে পছন্দ করেছে। জ্যোতি দৌড়ে মোহিতের পাশাপাশি যায়, মোহিতের হাতটা ধরে। মোহিত কিছু বলে না, তাকায়ও না। মিথি পেছন থেকে ছবি তুলে। মিথিও আজকে ভীষণ খুশি, সে তার পরিবার পেয়েছে। এতটাও আশা করেনি অধরা। তাকে সবাই ভালোবেসে বরণ করে নিয়েছে। মাহিম এবং তার সম্পর্কটা মেনে নিয়েছে। আরিফ মেয়েকে বুকে জড়িয়ে আদর করেছে। মাহিম মাহমুদাকে অনেকবার সরি বলেছে। মাহমুদা মুচকি হেসে মাহিমের কপালে চুমু খেয়েছে। মোহিতের সাথে জ্যোতিকে দেখে সবাই অবাক হয়ে যায়। মোহিত জ্যোতিকে মাহমুদার সামনে দাঁড় করিয়ে বলে, মামা চলবে? মাহমুদা মুচকি হেসে জ্যোতির মাথায় হাত বুলিয়ে দেয়। জ্যোতি জড়িয়ে ধরে মাহমুদাকে। অবশেষে তাদের পরিবারটা পরিপূর্ণ হয়। সবাই একসাথে মেতে ওঠে। অপূর্ণ জীবন পূর্ণতা পায়। শুধু একজনের দীর্ঘশ্বাস দূর হয় না। আরিফ নিজের রুমে চলে যায়। বেলকনিতে দাঁড়িয়ে শিউলির বাড়ির দিকে তাকিয়ে থাকে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মুখ ফুটে বলে ওঠে, কোথায় গেলে পাবো তারে? বুকের ভেতর যায় বাস, নিসঙ্গতা দগ্ধ হৃদয়, শুধুই চাপা দীর্ঘশ্বাস। মোশাররফ হোসেন নিলয় ভাইয়ের লেখা।